আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আজকে কিছু কথা বলবো তারেক রহমান সম্পর্কে, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদস্থ। কিছুদিন পূর্বে তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে রাজনীতির হালও ধরেছেন। ইতিমধ্যে তার বাংলাদেশে আসার পরে যে সকল কার্যক্রম সেটিকে সম্পন্ন করেছেন, যেমন সমাবেশে বক্তব্য রেখেছেন, মায়ের সাথে এবার কেয়ার হাসপাতালে দেখা করেছেন এবং গুলশালে তাদের জন্য যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে তিনি রাত্রি যাপনও করেছেন। গতকালকে তিনি হাদির কবর জিয়ারত করেছেন এবং জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করেছেন, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন এবং বিশ্ববিদ্যালয় সেখানে গিয়েছেন। সর্বশেষ যে কাজটি করেছেন তিনি অনেক ছোট ছোট কাজ করেছেন, কিন্তু সেগুলো খুব জনগণকে আকৃষ্ট করেছে। যেমন তিনি বাংলাদেশে প্রবেশ করে সর্বপ্রথম পায়ের জুতা খুলে তারপরে বাংলাদেশের মাটির যেই একটা আবহাওয়া সেটাকে তিনি তার শরীর বা গায়ে মেখে নিয়েছেন। পাশাপাশি হাতে মাটি স্পর্শ করেছেন এবং অন্যান্য নেতাকর্মীদের হাতেও বাংলাদেশের মাটি তুলে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি রাস্তায় পথচারী একজন বালকের ইচ্ছা পূরণ করেছেন। যেমন সেই বালক চেয়েছিল, তাকে দেখে এমনি একটা সেলফি তুলতে চেয়েছিল, কিন্তু তারেক রহমান তাকে ডাক দিলেন। তারেক রহমান তাকে ডাক দিয়ে তার সাথে সেলফি তুললেন। ডাক দেওয়ার পরে একটা ঘটনা ঘটেছে, সেখানে হচ্ছে যে আনসার বাহিনী এবং তার যারা নিরাপত্তারক্ষী আছে তারা ওই যুবককে বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পরে তারেক রহমান নিজে তাকে হাত দিয়ে ইশারা করে ডেকেছেন। ডাকার পরে যেটা হয়েছে যে তারেক রহমান তার সাথে সেলফিও তুলেছেন এবং ওই যুবক তারেক রহমানের সাথে একটু ভিডিও করে নিয়েছেন। মোট কথা, জনগণকে আকৃষ্ট করার জন্য বা জনগণকে কাছে টেনে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারেক রহমান। সব কিছু ঠিকঠাক, তারেক রহমান বাংলাদেশে আসলো, সব মায়ের সাথে সাক্ষাৎ হলো, সব কিছুই ভালো। এবং সর্বশেষ আপনারা দেখেছেন যে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের ভোটার হয়েছেন। এই বাংলাদেশের ভোটার হওয়ার এখানেই হচ্ছে আমার মূল কথা। ঠিক আছে, তো এই আপনারা হয়তো বা আমার সাইড স্ক্রিনে দেখছেন, এখানে একটা ছবি দেওয়া আছে। সেই ছবিতে তার এনআইডি কার্ডের যে তথ্য, সেই তথ্য তুলে ধরা হয়েছে। তার নামের জায়গায় তারেক রহমানের নাম এবং বাবার নামের জায়গায় জিয়াউর রহমান, মায়ের নামের জায়গায় সব কিছু ঠিকঠাক। কিন্তু একটু নিচে আসে, এখানে দেখেন তার শিক্ষাগত যোগ্যতার এই জায়গাটাতেই আমার চোখ আটকে গেল যে আসলে তাহলে কি সাবেক স্বৈরাচারী সরকার বলি আর যাই বলি না কেন, শেখ হাসিনা সত্যিটাই বলেছিলেন নাকি? তার শিক্ষাগত যোগ্যতার সামনে লেখা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য। এটা কোনো কথা হলো? যিনি বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার হবেন, যিনি বাংলাদেশের অনেকে প্রশ্ন করতে পারেন, আমার ভিডিও দেখার পর অনেক মন্তব্য করতে পারেন যে ভাই আপনি কতটুকু লেখাপড়ার যোগ্যতা। দেখেন ভাই, আমি অন্তত অনার্স করেছি বা মাস্টার্স করেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাকে দিয়ে তো তাকে মাপতে পারবেন না আপনি। তাকে দিয়ে মাপবেন আপনি ভারতের প্রধানমন্ত্রীর, তাকে কি বলবো, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী তিনিও তো চায়ের দোকানদার। তার লেখাপড়ার যোগ্যতা কতটুকুটা আমি সঠিক জানি না। তারপরে অন্যান্য রাষ্ট্রের যারা প্রধানমন্ত্রী আছে তাদের সাথে মাপবেন। এবং চিন্তা করে দেখেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যেই অনেকে এমন আছে যারা তারেক রহমানের চাইতে উচ্চশিক্ষিত। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে যারা তাকে নিরাপত্তা দিচ্ছে তারাও কিন্তু তারেক রহমানের চাইতে বেশি শিক্ষিত। এবং এই তারেক রহমানের যদি ক্ষমতায় যায় কিংবা আগামীতে বিএনপি ক্ষমতায় আসে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, অন্তত হাজার হাজার বিসিএস ক্যাডার যারা লেখাপড়া করে নিজের জীবনটাকে তামা করে ফেলেছে, সে সকল বিসিএস ক্যাডাররা তাকে দেখে উঠে সেলুট দিবে, সালাম দিবে এবং চেয়ার ছেড়ে দিতে বাধ্য হবে। অথচ তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য। এই কথার দ্বারা আমি তাকে ছোট করছি না, বরং আমি এটা বলতে চাচ্ছি যে
যখন যেই শিক্ষাটা প্রয়োজন সেটা আমাদের সমাজে নেওয়া উচিত। যদি না হয়, এমন একটা সময় আসবে যে সময়টা আপনাকে আল্লাহ তাআলা অনেক উপরে নিয়ে যাবে বা আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন, কিন্তু সেই সময়টাতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরতে পারবেন না। সেটি বলতে গেলে নিজের কাছেই লজ্জা হবে। যদিও তারেক রহমান ইংলিশে অনেক কথা বলতে পারেন বা অনর্গল বক্তব্য দিতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে তার শিক্ষাগত যোগ্যতা বা তার স্ট্যাটাস সেটা তিনি বলতে পারবেন না। এজন্য বলছি, যারা নেতা হওয়ার যোগ্য বা যারা নেতা হতে চান তাদেরকে অন্তত এই শিক্ষাটা অর্জন করা উচিত, যাতে আমি বক্তব্য দেব এবং যাদের সামনে বক্তব্য দেব তারা মানে সেখানে যারা উপস্থিত থাকবে অন্তত তাদের মধ্য থেকে যেন আমার কোয়ালিফিকেশনটা একটু হাই লেভেলের থাকে। যেমন দেখি আমরা বাংলাদেশে যে মানে মাহফিলের সিজনে বিভিন্ন জায়গাগুলোতে মাহফিল হয়, সেখানে স্থানীয় অনেক ওলামা ইকরামগণ থাকেন যারা অনেক ভালো শিক্ষিত, কিন্তু দূর থেকে একজন মানে ডিগ্রিধারী ব্যক্তিকে এনে তারপরেই বয়ান করানো হয়। এর কারণ হচ্ছে যে স্থানীয়ভাবে তার মূল্যায়ন পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও অনেকে শিক্ষা থাকলেও সেটিকে কার্যকর ভূমিকা রাখতে পারে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে যারা কম মানে অল্প দীক্ষা কিন্তু বলার মতো যোগ্যতা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে চষে বেড়াচ্ছেন। ঠিক একই রকম দেখলাম যে তারেক রহমানও মোটামুটি কথা বলার যোগ্যতা কিংবা বক্তব্য দেওয়ার তার যেই অ্যাবিলিটি, সেটি থেকেই তার হয়তোবা আজকে এই মানে অবস্থান। তো শুধু আমি এতটুকুই বলবো, যারা লেখাপড়া করেন বা যারা এমপি হবেন বা মন্ত্রী হবেন, তাদেরকে কমসে কম একটা নির্দিষ্ট বয়স কিংবা একটা নির্দিষ্ট সার্টিফিকেটে আটকে দেওয়া উচিত, যাতে কোনো নিরক্ষর কিংবা অশিক্ষিত কেউ যেন সংসদে প্রবেশ করতে না পারে। এবং যারা সংসদে যাবে, যারা দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলবে, তারা যেন অন্তত সেই শিক্ষাটুকু থাকে যাতে করে দেখে দেখে রিডিং পড়তে পারে। ঠিক আছে।